ইতিহাস ঘাটলে দেখা যায় ভারত তার আধিপত্য বিস্তারের লক্ষ্যে যুগে যুগে বিভিন্ন ষড়যন্ত্র করেছে। 1947 সালে দেশভাগের পরও এই প্রবণতা থেমে থাকেনি। কাশ্মীর, পানিপথ, হায়দ্রাবাদ, নাগাল্যান্ড প্রতিটি ক্ষেত্রে ভারতের আগ্রাসী নীতির ছাপ স্পষ্ট। স্বাধীনতার পর থেকে ভারত তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপর আধিপত্য বিস্তার করতে বিভিন্ন কৌশল অবলম্বন করেছে। ভারতের আগ্রাসনের পিছনে রয়েছে সুস্পষ্ট রাজনৈতিক দর্শন। আমাদের বর্তমানে এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে হবে যাতে বাংলাদেশের সার্বভৌমত্ব সুরক্ষিত থাকে। আর যদিও বা বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে, তাহলে দাদাদের বলে দিতে চাই ৭১-এ ৭ কোটি জনগণকে পাকিস্তান সামলাতে পারেনি। সুতরাং বর্তমানে তো ২০ কোটি জনগণ বসে বসে আঙ্গুল চুষবে না। ভারত নিজেকে এশিয়া মহাদেশের সুপার পাওয়ার দাবি করে, অথচ ভারত বাংলাদেশের উপর কতটা আগ্রাসী তা তারা কখনোই মানতে চায় না। 19৭১ সালে মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জনের পর থেকে ভারত বিভিন্নভাবে বাংলাদেশকে তার গোলাম বানাতে চেয়েছে। বাংলাদেশকে অখণ্ড ভারত প্রতিষ্ঠার লক্ষ্যে ভারত যুগে যুগে বিভিন্ন ষড়যন্ত্র করেছে। হঠাৎ আমি এমন কথা বলছি কেন? এর উত্তর খুঁজতে আমাদের জানতে হবে ভারত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের ইতিহাস। সাল 1947 প্রকাশিত হয় জওহরলাল নেহরুর বই দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। এই বইয়ের মাধ্যমে নেহরু সাহেব অখণ্ড ভারত বানানোর তীব্র ইচ্ছা প্রকাশ করেন। আর নেহরু সাহেবের এই অখণ্ড ভারত বানানোর উক্তিটি গান্ধীজি আরেকটু রসালো করে বলতেন রামরাজ্য। গান্ধীজির রামরাজ্য তথা নেহরুর অখণ্ড ভারত বিনির্মাণের তাত্ত্বিক নাম হলো নেহরু ডক্ট্রিন। ভারত স্বাধীনতা স্তম্ভের অন্যতম এই তত্ত্ব আগ্রাসনের ক্ষেত্রে ইন্ডিয়া ডক্ট্রিন নামেও পরিচিত। এই তত্ত্বের মূল মন্ত্র হলো ভারত অবিসম্ভাবীভাবে তার আধিপত্য বিস্তার করবে। ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারত হবে সব রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র এবং ছোট জাতিরাষ্ট্রগুলোর সর্বনাশ ঘটবে। ছোট জাতিরাষ্ট্রগুলো সাংস্কৃতিকভাবে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে থাকবে, কিন্তু রাজনৈতিকভাবে স্বাধীন থাকবে না। কিছু কি মিল পাচ্ছেন? বাংলাদেশ কেন এত ভারত প্রেমী ছিল, আর কেনই বা বাংলাদেশ ভারতকে সব উজাড় করে দিয়ে দিচ্ছিল? দেওয়ার অভ্যাস বেশি। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। ভারত আগ্রাসনের কেস স্টাডি করতে গিয়ে আমার গবেষণায় উঠে আসে ভয়ঙ্কর কিছু তথ্য। ভারত যে প্ল্যানগুলো মাথায় রেখে প্রতিবেশী দেশগুলোর সাথে আচরণ করে তা হলো ক্ষমতা অর্জনের লোভ ও অন্য দেশের ভূ রাজনীতির নিয়ন্ত্রণ এবং সেই সব দেশগুলো থেকে বিশেষ সুবিধা ভোগ করা। আর এইগুলো বাস্তবায়ন না করতে পারলে সেই সব দেশগুলোতে ধর্মীয় উগ্রবাদী দাঙ্গা এবং অরাজকতা সৃষ্টি করা, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা ইত্যাদি। আমরা চোখের সামনে এর বাস্তব উদাহরণ দেখছি। গত 15 বছরে ভারত আমাদের বাংলাদেশকে কিভাবে শোষণ করেছে এবং বাংলাদেশের ভূ রাজনীতি নিয়ন্ত্রণ করেছে। রেল ট্রানজিট করিডোর সুবিধা, মোংলা সমুদ্র বন্দরের মতো বড় উন্নয়ন প্রকল্পের নিয়ন্ত্রণ আমরা ভারতকে দিয়ে দিয়েছিলাম। কিন্তু 2000 সালে করা ভারত বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা ও শান্তি বজায় রাখার একাধিক চুক্তি ভারত লঙ্ঘন করেছে। এর মধ্যে অন্যতম চুক্তি হলো 2011 সালে করা সীমান্ত চুক্তি, যার মাধ্যমে স্বাক্ষরিত হয়েছিল সীমান্তে অপ্রয়োজনীয় ক্ষমতা প্রয়োগ করা যাবে না এবং নিরস্ত্র নাগরিকের উপর গুলি চালানো যাবে না। কিন্তু 14 সেপ্টেম্বর 2024 প্রকাশিত কালের কণ্ঠ পত্রিকার প্রতিবেদনের হেডলাইন, বিএসএফ এর গুলিতে বিগত 15 বছরে 6 শতাধিক মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে 2009 থেকে 2024 সালের জুন পর্যন্ত বিএসএফ এর গুলিতে ও নির্যাতনে অন্তত 607 জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। অবাক করার মতো তথ্য হলো যে এসব হত্যাকাণ্ডের একটিরও বিচার হয়নি। এমনকি বিএসএফ বা ভারত সরকার এসব হত্যাকাণ্ডের ঘটনার কোনো উদ্বেগও প্রকাশ করে। 1940 সালে লাহোর প্রস্তাব ছিল ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই প্রস্তাব মুসলিম লীগের পক্ষ থেকে ভারতীয় উপমহাদেশের মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্রের দাবি তোলা হয়েছে। এটি উপমহাদেশের হিন্দু ও মুসলিম জনগোষ্ঠীর স্বার্থের দ্বন্দ্বের সরাসরি প্রতিফলন। মহাত্মা গান্ধী এই প্রস্তাবে দ্বিমত পোষণ করেন। তার মূল আপত্তি ছিল ভারতের অখণ্ডতার ধারণা। গান্ধী মনে করত লাহোর প্রস্তাব ভারতের ভৌগোলিক অখণ্ডতা বা রামরাজ্যের পরিপন্থী। ইতিহাস ঘাটলে দেখা যায় ভারত তার আধিপত্য বিস্তারের লক্ষ্যে যুগে যুগে বিভিন্ন ষড়যন্ত্র করেছে। 1947 সালে দেশভাগের পরও এই প্রবণতা থেমে থাকেনি। কাশ্মীর, পানিপথ, হায়দ্রাবাদ, নাগাল্যান্ড প্রতিটি ক্ষেত্রে ভারতের আগ্রাসী নীতির ছাপ স্পষ্ট। স্বাধীনতার পর থেকে ভারত তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপর আধিপত্য বিস্তার করতে বিভিন্ন কৌশল অবলম্বন করেছে। চুক্তি লঙ্ঘন, অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক প্রভাব খাটন এবং সীমান্ত হত্যা, এসব কর্মকাণ্ডের মাধ্যমে ভারত তার নীতির ধারাবাহিকতা বজায় রেখেছে। বাংলাদেশের ক্ষেত্রেও চিত্রটি ভিন্ন নয়। ভারতের আগ্রাসনের পিছনে রয়েছে সুস্পষ্ট রাজনৈতিক দর্শন, যা তাদের কৌশলগত পরিকল্পনার মূল মন্ত্রের চালিকা শক্তি। আমাদের বর্তমানে এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে হবে যাতে বাংলাদেশের সার্বভৌমত্ব সুরক্ষিত থাকে। আর যদিও বা বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে, তাহলে দাদাদের বলে দিতে চাই
71-এ 7 কোটি জনগণকে পাকিস্তান সামলাতে পারেনি। সুতরাং বর্তমানে তো 20 কোটি জনগণ বসে বসে আঙ্গুল চুষবে না।